দরজায় টোকা পড়েছে। তুফা এসেছে। সুখ ইশারায় ভেতরে প্রবেশ করতে বলে মুখ কুঁচকে বসে রইল। মনে খচখচ করছে খুব। শ্বাসটাও শান্তিতে টানতে পারছে না। ফোঁস করে শ্বাস ফেলে তুফা বেডে বসল। আমি যা ভাবছি তুই কি তাই ভাবছিস? সুখ ইশারায় জিজ্ঞেস করে। তুমি কি ভাবছো? সে বলল, এটাই যে ভাইয়ের এমন এগ্রেসিভ হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে। দুজন ভাবল অল্প কিছুক্ষণ, অথচ কিছুই বের করতে পারল না। করবে কিভাবে? ইতিপূর্বে যে বর্ণ কোনো সংকেতই দেয়নি কাউকে। অভ্রর জ্বর উঠেছে। ছেলেটা ভয় পেয়েছিল প্রচুর। তখন মনে হয়েছিল আজকেই তার জীবনের শেষ দিন। ভাগ্যের সুকাপি পৌঁছেছিল। ভাইয়ের প্রতি অভিমান জমেছিল আকাশসম, যা আবার নিমিষেই গলতে শুরু করেছে মাহিরের কথায়। সে তো বলল ভাই অ্যাগ্রেসিভ হয়ে যায় নিয়ন্ত্রণের বাইরে গিয়ে। এই এক ভুলের জন্য এত বছরের ভালোবাসা ভুলে যাবে। কিন্তু তার অভিমান পুরোপুরি যায়নি। ভাইয়ের কাছাকাছি আর যাবেই না কখনো। জ্বরের ঘোরেই তার মনে পড়ে গিটার ফ্লোরে পড়ার পর মুহূর্তের বর্ণ তড়ক করে কাউচ থেকে ঝটকায় উঠে দাঁড়িয়েছিল। একবার ফ্লোরে নির্জীব পড়ে থাকা গিটারের দিকে তাকিয়ে পরপর তার দিকে তাকাচ্ছিল অদ্ভুত তিক্ত চাউনিতে। এভাবে বার কয়েক দেখে জিভে ঠোঁট ভিজিয়ে এদিক ওদিক তাকিয়ে ঘাড় মেজাজ করেছিল। তখন না বুঝে অভ্রর এখন বুঝতে বাকি নেই। ভাইয়া মস্তিষ্কে ধপধপ জেগে ওঠা হিংস্র ভাবটা নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। অভ্র হাঁসফাঁস করে ওঠে। চোখের তারায় ভাসছে কিভাবে বর্ণ ঝড়ের বেগে তেড়ে এসেছিল, আর কিভাবে তার গলা চেপে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল। ডগ গিলে অভ্র পা সাঁতরে আম্মুকে খুঁজল তৎক্ষণাৎ। ভয় করছে যদি ভাইয়া আবার এসে গলা চেপে ধরে। আর যে এতক্ষণ এখানে ছিল, খানিক আগেই আজাদ শিকদারের তলবে সেদিকে গেছিল। সময় দুটোর ঘরে। অভ্রকে ঘুম পড়িয়ে পুনরায় নিজেদের শোবার ঘরে ফিরে এলেন আইজা। অন্যদিকে বর্ণর জন্য চিন্তামুক্ত থাকলেও আস্থা হচ্ছে না। বর্ণটা এখনও ফিরছে না কেন? একবার মাহিরেকে কল করে দেখো না। আজাদ শিকদার শীতল চোখে চাইলেন। স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, আজকে যা ঘটিয়েছে এরপরও তার জন্য অস্থির হচ্ছ? আইজা রেগে গেলেন মুহূর্তে। ধূপধাপ পায়ে হেঁটে গিয়ে বেডে বসতে বসতে বলেন, ও আমার ছেলে, আমার বুকের ধন, মা হই ওর। যা কিছু করুক আমি মুখ ফুরিয়ে নেবে ভাবলে কি করে? মাহের তো বলল সব কিছু, এরপরও অভিমান করে চুপ করে থাকবো? তুমি আমার আর আমার ছেলের ব্যাপারে এত কথা বলার কে? থমকে গিয়ে চেয়ে রইলেন ভদ্রলোক। কি বোঝাতে চাইলেন আর কি প্রতিক্রিয়া পেলেন? তিনি মৃদু স্বরে বলেন, করেছি কল। মাহিরের ফোন তুলছে না তোমার গুণধর ছেলে। আমি তো কল দেব না, আর না তুমি দেবে। চেতনায় করুক বা অচেতনায়, তার মাঝে অনুশোচনা বোধ জাগাতে হবে। ওর প্রবলেমের এটাই অন্যতম মেডিসিন। সময় চলছে হুড়হুড়। ঘড়ির কাঁটা 3টে পেরিয়ে গেছে। পিচ ঢালা রাস্তা তখন শুনশান। ক্ষণে ক্ষণে আবার গুটি কয়েক ছোট বড় যানবাহনও চোখে পড়ে। রাত্রির মধ্যভাগে এই শুনশান রাস্তায় ফুল স্পিডে বাইক ছুটে চলছে বনর। কোথা থেকে আসছে জানা নেই। সে নিজেও অবগত নয়। দু চোখে যেদিকে রাস্তা দেখেছে সেদিকেই ছুটে চলেছে। দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে তার। চোখ খিচে দুদিকে মাথা ঝাঁকিয়ে পুনরায় সামনে তাকালে ফের ঘোলাটে দেখায় দৃশ্য। মস্তিষ্কে কেবল ভাসছে আম্মুকে আঘাত করতে যাওয়ার কথা। একসময় বাইক থেকে হাত তুলে নিল সে। দু হাতে মাথা চেপে ধরে চোখ বুজে নিল আলগোছে। খানিক পর ভয়ঙ্কর একটা শব্দ হয়। কিছু একটার সাথে টক্কর লেগে বাইক উল্টে গেল বর্ণ সমেত। রাস্তায় ছিটকে পড়ে সে। চোখ নিভু নিভু, হাতের তালুতে তরল কিছুর অনুভব হচ্ছে। হবে হয়তো রক্ত। দূর হতে ল্যাম্পপোস্টের হলদেটে রশ্মি আছড়ে পড়ে বিছিয়ে পড়েছে পিচঢালা রাস্তায়। তাতে বর্ণর কালো পোশাকে আবৃত নিস্তেজ দেহ অল্প স্বল্প দৃশ্যমান। আশেপাশে কোনো মানব অস্তিত্বের টিকিটও নজরে পড়ছে না। শহরকে তখন রাতের আধার গ্রাস করে নিয়েছে পুরোপুরি। অম্বরের ফালি চাঁদখানা ঢেকে গেছে মেঘের ওপারে। বর্ণর শ্বাস প্রশ্বাস চলছিল ধিমি গতিতে। আশার শরীর ক্ষণকাল স্থির পড়ে থেকে অনিচ্ছা সত্ত্বেও পিটপিট চোখের পাতা খুলে সে
ক্ষীণ শক্তি ব্যয় করে হেলমেট খুলে ছুঁড়ে ফেলে দিক শূন্যে। হাতের কবজিতে চিনচিন করছে। কিভাবে যেন ঘড়ির কাজ বিঁধে গেছে। পায়ের গোড়ালি, হাঁটুতে, উরুতেও ব্যথা অনুভব হয়। মুখ ভেঙে অস্ফুট শব্দ বেরিয়ে আসে, বিরক্তিসূচক। এই মুহূর্তে যন্ত্রণার চেয়ে বেশি বিরক্ত আচ্ছন্ন হয়েছে তার মুখশ্রী। রাস্তায় হাত ঠেসে ধীরস্থির উঠে বসে বর্ণ। দাঁতে দাঁত খিসে আসে, চোখের দৃষ্টি নিভু নিভু। দাঁড়াতে গিয়েও পুনরায় রাস্তায় ঢলে পড়ে গেল। বিতৃষ্ণা মনে চোখের সামনে হাত তুলে আনে। কবজি বেয়ে টুপটাপ তরল রক্ত গড়িয়ে পড়ছে। ভাঙা সরু কাজ তখনও সেখানে সেটে রয়েছে। দুবার ঝাড়া মেরে বর্ণ মুখের উপর হাত নিয়ে দাঁড়াতেই ফাঁকে চেপে কাজ টেন বের করে নিল। পরপর থু দিয়ে ফেলে দিল মুখে নেওয়া কাঁচের টুকরো। ঠোঁট জুড়ে রক্তের মাখামাখি। নিঃশ্বাসের শব্দে আশপাশ ভারী হয়ে উঠছে ইতিমধ্যে। দুটো গাড়ি চোখের সামনে দিয়ে চলে গেল সাই সাই। রাস্তার কিনারে কেউ আহত দেহে পড়ে আছে তা দেখার প্রয়োজন বোধ মনে করল না। অবশ্য করলেও বর্ণ প্রতিক্রিয়া নিশ্চয়ই ইতিবাচক হতো না। রাস্তার দুপাশে মেহগনি গাছের সারি। বাইক ওই দূরে ছিটকে গিয়ে গাছের সাথে টেক্কা লেগে ওপাশের মাঠে পড়ে গেছে। পকেট হাতড়ে ফোন বের করলো বর্ণ। ভাসা ভাসা দৃষ্টিতে স্ক্রিন ঝাপসা দেখতে পাচ্ছে। মাহির কলের অপর কল দিয়েছিল রাত 2টো পর্যন্ত। লিস্টে তার নামটা প্রথমে আছে। মাত্রই চোখ লেগে এসেছে। ফোনটা রেখে দিয়েছিল কানের গোড়ায়। সশব্দে ফোনখানা বেজে উঠতেই ধরফড়িয়ে শোয়া থেকে উঠে গেল মাহির। ঘুমের ঘোরে এমন অপ্রত্যাশিত কিছু হওয়ায় বুক ধুকপুক করছে। ধাতস্থ হয়ে সে বালিশে নজর নিবদ্ধ করে। অতঃপর বুকে হাত চেপে প্রলম্বিত শ্বাস ত্যাগ করল। তখন এক মুহূর্তেই মনে হয়েছিল ভূমিকম্প শুরু হয়েছে। বিল্ডিং ধসে পড়ে খানিকের ব্যবধানে আজরাইল নামবে যান কবজ করতে। ফোনে কান ধরতেই বর্ণ বলে। চোখ বুঝে অলগোছালে মাথা এলিয়ে দেয় রাস্তায়। ওপাশে রিসিভ করতে সে স্বল্প আওয়াজে আওড়ায়, মাহির। রাত 4টা 25। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাতের শেষ ভাগ চলমান। হেলানি চেয়ারে হাত পা ছড়িয়ে বর্ণ আতশোয়া হয়ে বসে। কপাল এবং হাতের কবজিতে ব্যান্ডেজ করে দিয়ে পায়ের অবস্থা দেখে আহত চোখে বর্ণর মুখশ্রীতে নজর ঘুরালো মাহির। বর্ণর চোখ তখন বন্ধ ছিল। সেভাবেই হঠাৎ মুখ খুলল, হোয়াট? মাহির নজর সরিয়ে আনে অতি দ্রুত। তাকালেও দোষ। তখন বর্ণর কল পেয়ে আগে পিছে না ভেবে ছুটেছিল সে। তার জ্ঞান ছিল, কিন্তু শরীর অবশ প্রায়। হসপিটাল নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মহাশয় নিষেধ করে দিয়েছে। টক্কর লাগার মুহূর্তে তৎক্ষণাৎ বাইক থেকে ছিটকে পড়ে আসায় শরীরে গুরুতর আঘাত লাগেনি। তাই বলে জখম লোকগুলোকেও হেলাফেলা করার মতো নয়। মাহির অগত্যা বর্ণর ফ্ল্যাটে নিয়ে এসেছে তাকে। আর সে যতটুকু পারে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেছে। তুলাতে সেভলন লাগিয়ে গোড়ালির আশেপাশে ছুঁয়ে শুকিয়ে যাওয়া রক্ত পরিষ্কার করার সময় মৃদুস্বরে বলো, বস, ফ্র্যাকচার, ইনফেকশন এসব হতে পারে। দেন মনক্ষুণ্ণ চোখে পুনর্ভার চাইল মাহির। হাতে পায়ে হাঁটুতে কপালে আঘাতে জর্জরিত হলেও মুখের ভাষা একদম কাটকাট। কিছু বললেই আগুনের গোলার মতো জবাব ফিরিয়ে দিচ্ছে কঠিন স্বরে। দ্বিতীয়বার কিছু বলার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই দেখালো না সে। এখন কথা না বাড়ানোই শ্রেয়। রাত পোহালেই বরং তাকে কিছু একটা করতে হবে। সুখের রুমের পাশাপাশি লাগোয়া একটি সিক্রেট রুম আছে। যদিও সম্পূর্ণ সিক্রেট বলা যায় না। রুমটির ব্যাপারে বাহিরের মানুষ ছাড়া বাড়ির প্রত্যেকে অবগত। আব্বু এবং বড় আব্বুর কাছ থেকে এই রুমটা চেয়ে নিয়েছিল সুখ। ছোটকাল থেকে আঁকিবুকি নিয়ে তার খুব আগ্রহ। বইয়ে থাকা বিভিন্ন ছবিগুলো প্রথম এলোমেলো অপরিপক্ক হাতের লেখানেতেও একসময় নিখুঁতভাবে ব্যাক্স করতে পারে। বছর দুয়েক আগে পেন্টিং করার শখ জাগে তার। 4 মাসের সবুজ শ্যামল নজর কাড়া পরিবেশ তুলিয়ে আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তোলার ইচ্ছে হয়। অতঃপর আর কি, আব্বুকে জানালো। ভদ্রলোক মেয়ে চাইলে জান হাজির করে দিতে পারে। সেখানে তার আবদার ছিল কেবল পেন্টিং করার ক্যানভাস, রং তুলি সহ যাবতীয় সামগ্রী। 1 বছর ধরে সময় নিয়ে ভীষণ যত্নে একটি পেন্টিং করেছে সুখ, যেখানে তাদের পরিবারের প্রতিটি সদস্যের উপস্থিতি রয়েছে। 1/3 সম্পন্ন হয়েছে সেটার।
আর কিছুটা বাকি। অনেক দিন এই রুমে প্রবেশ করা হয় না তার। আজ রাতে সময়ের কাঁটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মনে হচ্ছিল। মনের ব্যাকুলতা কমানোর বদলে বেড়েই চলছিল হুড়হুড়। চোখে নিদ্রাও ধরা দিতে নারাজ। উপায়ন্তর না পেয়ে ছটফটে হৃদয় শান্ত করতে বহুদিন পরে এই রুমে আগমন ঘটেছে তার। অসম্পূর্ণ পেন্টিংয়ে কিছুক্ষণ হাতও চালিয়েছিল সে। অনর হাতে রঙের তুলি, কোমল স্নিগ্ধ গালেও কিছু রং লেগে রয়েছে। রমণী ক্যানভাসের পাশে থাকা ছোট টেবিলে হাতের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। কখন চোখ লেগে এসেছে হয়তো নিজেরও বোধগম্য নয়। ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙে সুখের। দৃষ্টি মেলে ক্ষণকাল পর নিজের অবস্থান বুঝে ওঠার চেষ্টা করে তড়িঘড়ি করে সোজা হয়ে বসে, চোখ কষলে আশেপাশে তাকায়। পরপর জিভ কেটে কপালে হাত রাখে। সত্যিই ঘুমে বুঁদ হয়ে কখন টেবিলে ঢলে পড়েছে কে জানে। দুদিন অতিবাহিত হওয়ার পর বাড়ি ফিরেনি বর্ণ। আইজা ছেলের চিন্তায় ভেতরে ভেতরে অস্থির। অন্যদিন হলে বোধহয় নিশ্চয় থাকা যেত। ছেলে এখন বড় হয়েছে, নিজের খেয়াল নিজে রাখতে পারে, নিজের ভালো নিজেই বোঝে। কিন্তু মাহিরের কথাগুলো শোনার পর থেকে মায়ের দরদি মন আত্মচিৎকার দিয়ে যেন বলে চলেছে, ছেলেটাকে যদি আঁচলের তলায় লুকিয়ে রাখা যেত, তার জন্য খুব বেশি কি খারাপ হয়ে যেত। আজাদ শিকদারের নিষেধ আছে বর্ণকে নিজ থেকে কল দিতে। স্বামীর নিষেধ অমান্য করার সাধ্য তার নেই। ছেলের নাম্বারের দিকে হতাশ চোখে চেয়ে মাহিরকে কল দিল আইজা। ভোর ফুটেছে, বেশি দেরি হয়নি। এই নিয়ে ৩৫ বার কল দিয়েছে ভদ্রমহিলা। মাহির এখনও জানায়নি বর্ণর অ্যাক্সিডেন্টের ব্যাপারটা। খামোখা চিন্তা করবেন তারা, যেখানে আসল ব্যক্তিত্বরই এই নিয়ে কোনো ধ্যান জ্ঞান নেই। কিন্তু এখন ভাবতে বসেছে, সে বিষয়টি জানতে পারলে কান থেকে নিশ্চয়ই ফোন রাখার সুযোগ দেবেন না আন্টি। চেয়ারে হেলান দিয়ে ব্যান্ডেজ করা পা টুলের উপর রেখে ডানে বায়ে নাচাচ্ছে বর্ণ। চোখের উপর হাত দিয়ে রেখেছে। গতকাল বহু কষ্টে সৃষ্টে তাকে ডাক্তারের মুখোমুখি বসাতে সক্ষম হয়েছিল। তার একটাই কথা, দুনিয়ার মানবজাতির মুখাপেক্ষী হওয়া তার ধর্মে নেই। আইজার সাথে কথা বলে মাহির কাছাকাছি এসে থামল। বলল মৃদুস্বরে, ভাই, বাড়ি থেকে ফোন আসছে, ফিরবেন না? বর্ণ চোখের উপর থেকে তৎক্ষণাৎ হাত সরাল না, প্রত্যুত্তরও করল না তখন। খানিক পর চোখ খুলে অদৃশ্য তাকিয়ে গম্ভীর গলায় বলল, না। মাহির খানিকটা আশ্চর্য হয়ে অবচেতন মনে প্রশ্ন করে বসল, কিন্তু কেন বস? বর্ণর বাঁ হাতের কবজিতে ব্যান্ডেজ, টনটনে ব্যথায় ঈষৎ বেদনাসিক্ত হাত। ব্যথাগুলো শরীর অবধি সীমিত। এখনও মন কাবু করতে পারেনি। অবচেতন মনে বাঁ হাত চোখের সামনে এপিট ওপিট করে ক্ষীণ হেসে বলে, জানিস মাহির, এই হাতে ছোটকে প্রথমবার আমি গুটি গুটি কদমে হাঁটতে শিখিয়েছি। পড়ালেখার বয়সে স্কুলে প্রবেশ করার আগেও আবার এই হাতের মুঠোয় তান্ড্র হাত চেপে ক্লাসে দিয়ে এসেছি অগণিতবার। সেদিন এই হাতের আমিও কে? বর্ণ থামল, চোখ বুজে ফেলল তড়িৎ। সেভাবেই নিজের উপর তাচ্ছিল্য হেসে অল্পক্ষণ পর ধীর লয়ে চোখ মেলে ডান হাত দেখিয়ে বলল পুনরায়, ছোটবেলায় এই হাতে আম্মুর আঁচল আঁকড়ে পিছু পিছু ঘুরঘুর করতাম। আমার অভিমানী মায়ের মুখে কতবার ভাতের লোকমা তুলে দিয়েছি বেহিসাব। সেই দিন এই হাতই আম্মুকে আঘাত করতে উঠেছিল মাহির। তুই ভাবতে পারছিস আমি লিমিট ক্রস করে গেছি না? ভালো ছেলে থেকে বঞ্চিত হয়েছি বহু আগেই। যেটুকু বেঁচে ছিল তাও সেদিন তছনছ করে দিয়ে এসেছি। মাহির মাথা নত করে চুপ রয়। অনুপরিমাণ ইস্যুতে অপরিকল্পিত অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার ব্যাধি আছে বর্ণর। এই উগ্রতা, নিষ্ঠুরতা সে পৃথিবীর যে কারো সামনে উপস্থাপন করে আনন্দ পেল, কখন জানি পরিবারকে তার হিংস্র আচরণে দুঃখ দিয়ে দেবে এই সংখ্যায় বাড়িমুখী হওয়ার মনোভাব দেখাতো না সে। অথচ সেদিন এই সংখ্যাটাই সত্যি ফেলে গেল। মাহিরের ধারণা বর্ণর কাছে গোটা দুনিয়া একদিকে আর তার পরিবার অন্যদিকে। বর্ণ নিরস গলায় বলে উঠল আবারও, এই মুখ নিয়ে আম্মুর সামনে দাঁড়াবো কোন সুখে? আব্বুকে কি জবাব দেব? বাকিদের? নো, আমি আর ফিরব না। তুই যেতে পারিস এবার। তামিজ শিকদার পারলে নিউজ পেপারে ঢুকে যেতেন। নেহাত সেটা অসম্ভব বলে সম্ভব হচ্ছে না। ভদ্রলোক চোখের উপর
মেলে ধরা কাগজে নেত্রদায় এমন ভাবে স্থির রেখেছে। সুখের মনে হচ্ছে এই মুহূর্তে ভুবন ভেসে গেলেও ওনার কোনো প্রকার হেলদোল পাওয়া যাবে না। অবশ্য তার মন মিথ্য ভাবত না। খোলামেলা গার্ডেন, বাহিরে ফুলের সুবাসে মাতোয়ারা চারপাশ। এই দূরে একটি আমলকি গাছে 3টে হলদিয়া পাখি কিচিরমিচির করছে। প্রকৃতিতে বইছে মৃদু কোমল হাওয়া। সেই হাওয়া ছুঁয়ে গিয়ে সুখের কপালে আশ্রে আসা ছোট ছোট চুল উড়িয়ে দিচ্ছে। কোমরে হাত রেখে সুখ আব্বুর পাশে 2 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে, অথচ ভদ্রলোকের কোনো নড়চড় নেই। ছোট ছোট আঁখি পল্লব ঘন ঘন চাপটে তামিজ শিখদের চোখের অগ্রভাগে হাত ঝাঁকায় সুখ। সঙ্গে উচ্চারণ করে একটি অক্ষর, বা। শব্দটি শুনতে এমন লাগে যেন সদ্য কথা বলতে শেখা কোনো শিশু আধো আধো স্বরে ডাকছে। তামিজ শিকদার তড়াক করে কাগজ নামিয়ে পাশে তাকালেন। পরপরই ঠোঁটের কোণে মুচকি হাসি ফোটে। আমার আব্বু নাকি? কখন এলে আমার মাটা? পাশের চেয়ারে নিউজপেপার রেখে দিলেন তিনি। সুখ কথা বলো না। ট্রে থেকে চায়ের কাপ তুলে বাড়িয়ে দিল আব্বুর দিকে। কার হাতের? কথার ফাঁকে চায়ের কাপে চুমুক দেন তামিজ। সে সময় চোখ বুঝে নিলেন, যেন অনুভব করতে চাইছেন কিছু একটা। সুখ নিজে 1 কাপ নিয়ে পাশাপাশি বসে হাতের ইশারায় জবাব করে, কিন্তু আমি বানাইনি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই চা আমার আম্মার হাতে বানানো। আব্বু কিভাবে টের পেল তা ভেবে সুখ অবাক হলো না, কিন্তু ভেতরের আত্মাটা প্রফুল্লে নেচে কেচে ধুলে উঠল। মৃদু হেসে সুখ ডান হাতটা বুকে চেপে চোখ বুঝল, অর্থাৎ কৃতজ্ঞতা। ইতিপূর্বে এমন ঘটনা বহুবার ঘটেছে। সুখ মাঝে মধ্যে আব্বু আর বড় আব্বু বাড়ি ফিরলে তাদের জন্য নিজ হাতে একের রকম নাস্তা বানায়, পরিবেশন করে। মাঝে মধ্যেই এমন হয় বিধায় বড় আব্বুর চিনে নিতে ভুল ত্রুটি হলেও কিভাবে যেন আব্বু অনুভব করে নিতে পারে নাস্তাগুলো সুখের হাতের তৈরি। সুখ জানে না কোন মন্ত্র বলে দিনে রাতে আব্বুর একটা মাত্র জিহ্বা অগণিত খাদ্য স্বাদ গ্রহণ করার পরও মাঝে মাঝে তার হাতে তৈরি জিনিস কিভাবে শনাক্ত করে নেয়। তিনি সুখের আব্বু বলে নাকি একটু বেশি ভালোবাসে বলে। হানিফা বেগম বাড়ি থেকে বের হলেন ধীর পায়ে। গায়ে জড়ানো সাদা জমিনে কালচে খয়েরি রাঙা ছোট ছোট ফুল বিছানো শাড়ি, ভাঙা কোমর, জ্বলে যাচ্ছে গায়ের ফর্সা চামড়া। বড় আব্বুকে একবার বলতে শুনেছিল সুখ, সেকালে দাদু ছিল মারাত্মক সৌন্দর্যের অধিকারিণী। আশেপাশে মানুষ তো করতই, সেই সাথে আব্বু, বড় আব্বু নাকি রোজ দাদুর রূপের প্রশংসা করত। তখন তাদের বয়স ছিল অল্প। আর চোখে এক পলক তাকিয়ে অন্যত্র নজর সরিয়ে এনে সুখ। তামিজ শিকদারের আপ্যায়নে হানিফা বেগম তার মুখোমুখি চেয়ারে বসে। ভার নেতিয়ে আসা শরীর নিয়ে 4 দেয়ালে আবদ্ধ হয়ে থাকতে ইচ্ছে করছিল না, তাই তিনি এসেছিলেন গার্ডেনে হাঁটতে। নুরাকেও সেধেছিল আসতে। পাজি মেয়েটা তাকে বুড়ো আঙুল দেখিয়ে আইজের রুমে ঢুকে গেছে। সুখের মুখ ফিরিয়ে নেওয়াটা বৃদ্ধের গায়ে লাগে খুব। এ যেন তাকে অপমান করার নামাস্তর। তামিজ চেয়ার থেকে চা ঢালতে গেলে সুখ থামিয়ে দেয়। উঠে গিয়ে নিজ হাতে কাপের চা ঢেলে এগিয়ে নেয় দাদুর দিকে। বিদ্যা নেওয়ার সময় নাক কুসমুখ এমন প্রকৃতি করল যেন সে একটা অসৃষ্ট। সুখ মন খারাপ করল না, সয়ে গেছে এসব। তার ভীষণ ইচ্ছে হয় দাদুর আদর পেতে, তাকে জড়িয়ে ধরতে। জানা নেই দাদু সবার চেয়ে তাকে অন্য নজরে কেন দেখে, এত বৈষম্য কেন তাও বুঝে উঠতে পারে না। রাতের বেলা খাবারের পাট চুকিয়ে সরাসরি কক্ষে গেল না সুখ। আব্বুকে মেডিসিন সেবন করিয়ে অনেকক্ষণ পাশে বসল। সাথে যুক্ত হলো আম্মু। তাদের আলোচনার মুখ্য বিষয় সুখের টেস্ট পরীক্ষা সামনে। গত 2 দিন আগে নতুন টিউটর এসেছে, নাম ইফরা। তার কাছে পড়তে অনুভূতি কেমন লাগে, সে কি ভালো করে বুঝিয়ে পড়াতে পারে, এই কথা হচ্ছে 3 জনের মধ্যে। যদিও এই বিষয়ে আরও 2 জন আলোচনা হয়ে গেছে। একসময় সুখ বিদায় নিয়ে বেরিয়ে আসে। বেখেয়ালে এলোমেলো কদম রেখে সিঁড়ি পার করছে তুফা। হৃদয় ভার হয়ে আছে তার। আজ মাহিরকে অনেকবার কল করেছিল। অজুহাত ভাইয়ের খোঁজ নেওয়া। মাহির কল তোলেনি। প্রথম খানিক আগে অনেকবার ট্রাই করেছে সে। সাথে টেক্সট পাঠিয়ে দিল, মাহির ভাই
আপনি কি ভীষণ ব্যস্ত? অথবা আমার কল কি আপনার বিরক্তির কারণ? এরপর কল ওখান থেকেই দিয়েছিল মাহির। কথোপকথনের শুরুতে বর্ণকে নিয়ে কথা হলেও মাহির সংযোগ বিচ্ছিন্ন করার আগে ৫ শব্দের একটি অযাচিত বাক্য বলে দিয়েছে অকপটে। আমাকে আর কল দিও না তুফা। ব্যাস এইটুকুই। তুফার প্রত্যুত্তর করার সময় নেয়নি লোকটা। মুখের উপর কল কেটে দিয়েছে। তুফার বুকের ভেতর অসহ্যকর যন্ত্রণা হচ্ছে, জানে না কেন, কিন্তু হচ্ছে। আচ্ছা, মাহিরের উপর এই মুহূর্তে অভিমান করলে তা জায়েজ হবে? নিশ্চয়ই না। বাহুতে হাতের টান পেয়ে তুফা চকিতে তাকায়, কিন্তু হাঁটা থামালো না। ধীর লয়ে এগিয়ে চলল সামনে। তদ্রুপ সুখও হাঁটল, পায়ে পা মিলিয়ে পাশাপাশি। তুমি আপসেট? একটুর জন্য পা পিছলে পড়ে যেতে। সুখের ইশারা বুঝে তুফা হেসে স্বাভাবিক হওয়ার চেষ্টা চালায়। আরে তেমন কিছু না, একটা টপিক নিয়ে চিন্তিত। তোর না সামনে টেস্ট এক্সাম রে, প্রিপারেশন কেমন? ক্ষুদ্র ক্ষুদ্র আঁখিতে সন্দিহান চোখে চেয়ে রয় সুখ। ঢের বুঝেছে। তুফা আপি প্রসঙ্গ এড়াতে চাইছে, তাই জবাব করে ইশারায়, ভালোই। অভ্রর জ্বর নেমেছে, গলা ব্যথাও সেরে গেছে প্রায়। গত ২ দিন ধরে তার মাঝে কোনো প্রকার চঞ্চলতা দেখা যায়নি। অপ্রত্যাশিত ঘটনায় হয়তো একটু শক পেয়েছে। সুখ আর তুফা ২য় তলা পেরোনোর পথে তাকে দেখে গেল। তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল অভ্র। আজকেও নিচে খেতে যায়নি সে। সাইমা বুয়াকে দিয়ে আইজা তার রুমে পাঠিয়ে দিয়েছে খাবার। মাহিরের অঘোষিত রুমটায় একবার কাতর চোখে চেয়েছিল তুফা। বন্ধ ছিল সেই রুমের দরজা, তবে তালা ঝুলানো নয়। সে সকলে আগোছাড়ে এই রুমে মাঝে মতো ঢুকে বসে। প্রতিটি কোনায় কোনায় যেন মাহিরের ছোঁয়া খুঁজে পায়। প্রচুর পড়তে হবে। সুখ বই মেলে স্টাডি টেবিলে বসে পড়া দ্রুত। সময় রাত 11:30টার ঘরে। আজ থেকে রাত জেগে পড়ায় মনোনিবেশন করতে হবে। আর কোনো কালকের অপেক্ষা নয়। কাল থেকে মনোযোগ প্রয়োগ করে পড়ব। বাক্যটা মস্তিষ্কে গেঁথে নেওয়ার ফলে অনেক অনেক পড়া জমা হয়েছে। পড়ার স্তূপ বললে ভুল হবে না, কিন্তু মন বসছে না পড়ার টেবিলে। খচখচ করছে ভেতরটা। ঘুরে ফিরে বারবার আনমনে নজর চলে যায় ব্যালকনির বাহিরে। নিস্তব্ধতা বিরাজমান এই রাতের শহরে। ওই দূর হতে হর্নের আওয়াজ ভেসে আসতেই মস্তিষ্ক সিগন্যাল দিচ্ছে, এই বুঝি কাঙ্ক্ষিত মানুষটি ফিরল। কিন্তু বারংবার তার ভাবনা মিথ্যা প্রমাণিত হচ্ছে। সেদিন এক নতুন বর্ণকে আবিষ্কার করেছে সুখ। সেই বর্ণ ছিল পূর্বের চেয়েও অন্যরকম, অদ্ভুত, নিষ্ঠুর, আগ্রাসী আর হিংস্র। এই বর্ণকে সে চায় না দুঃস্বপ্নেও। চোখের তারায় প্রতিবার ভেসে উঠেছে সেদিনের দৃশ্যপট। একটু ছাড়া পাওয়ার জন্য তরপাচ্ছিল অভ্র, অথচ পাষাণ্ড বর্ণর মাঝে একটুও মায়া কাজ করেনি। কিন্তু পরবর্তীতে কেমন নমনীয় মিশ্রিত আহত হয়ে উঠেছিল তার মুখশ্রী। এমন কেন হলো? সুখের মনে হচ্ছে দুটো চরিত্র বর্ণর মাঝে সূক্ষ্মভাবে লুকায়িত, একটা হিংস্র, অপরটা কোমল। বিছানায় উপুড় হয়ে মরার মতো ঘুমে আচ্ছন্ন বর্ণ। আঘাতপ্রাপ্ত পাটা কুশনের উপর আলতোভাবে রাখা। দুহাত ছড়িয়ে আছে বেডের দুপাশে। একটা বালিশ বুকের নিচে। খালি গা। পরনে সামান্য ট্রাউজার ব্যতীত দ্বিতীয় কোনো কাপড়ের লেশমাত্র নেই। সিলিংয়ের পুরোদমে ফ্যান ঘুরছে। বাতাসে সিল্কের চুলগুলো চোখের উপর উঠে এসেছে। চুরির রিনিঝিনি শব্দে একসময় বর্ণর ঘুম হালকা হয়ে আসে। চোখের উপর হাতে চুল সরিয়ে অলস দৃষ্টিতে সামনে তাকাতেই বুকের ভেতরটা যেন আচমকাই ধক করে উঠল। চিনচিনে ব্যথার উপদ্রব হয় অন্তঃকরণে। আসমান থেকে নেমে আসা হুড়পড়ি যেন তার সম্মুখে দাঁড়িয়ে আছে। শরীর জুড়ে কালো শাড়ির আবরণ। ফর্সা দেহে কালো রংটা যেন আষ্টেপৃষ্ঠে কামড়ে ধরেছে রমণীকে। খেয়ালে হোক বা বেখেয়ালে নজর সরিয়ে আনা তাই। কোমরের উপরিভাগ অবধি নেমে আসা খোলা চুলগুলো হাওয়ায় তাগাদায় দুপাশে লুটোপুটি খেয়ে দুলছে, জানান দিচ্ছে তারা মুক্ত পাখির মতো স্বাধীন। শত্রুর মধ্যভাগে ছোট্ট কালো পাথরের টিপ। ঘন পাপড়ি বিশিষ্ট চোখ দুটো যেন ভয়ানক গতিতে তাকে সম্মোহিত করে নিচ্ছে ক্রমশ। কপালের একপাশে ওয়ান টাইম ব্যান্ডেজ।
ঠোঁটে লিউড লিপস্টিক, অধরে খেলে যাওয়া হাসির কারণে মুক্তার ন্যায় ঝকঝক শব্দবে সাদা দাঁতগুলো ঈষৎ দৃশ্যমান। কঠোর শাসনে শাসিত হৃদয় তোলপাড় শুরু করতে একটু যথেষ্ট। বন্যর গলা শুকিয়ে এলো করুণভাবে। মুহূর্তের জন্য চোখের পর্বতটাও ফেলতে ভুলে গেল পুরুষটি। তার এহেন বেহায়াপনার সম্মুখে হাস্যোজ্জ্বল মুখে স্থির দাঁড়িয়ে থাকা রমণী লজ্জা পেল বোধহয়। ঠোঁটে লজ্জা মিশ্রিত হাসি টেনে মাথা কিঞ্চিৎ ঝুঁকে ফেলল। পূর্বের চেয়ে এই দৃশ্যটা আরো নিদারুণভাবে আকর্ষিত করল বর্ণকে। মুখ ফিরে অস্ফুট স্বরে বেরিয়ে আসে তার, ফুল, বোবা ফুল। শীতল কক্ষে বর্ণ ঘামছে। কিছু পরের ব্যবধানে বক্ষস্থল ঘামে জবজবে। দোআঁশা দৃষ্টিতে সুখের অস্তিত্ব ধীরে ধীরে যেন বিলীন হয়ে যাচ্ছে। বর্ণ হাত বাড়িয়ে তাকে ছুঁতে চাইল, কিন্তু শরীর অসাড়। মনে হলো কোনো অদৃশ্য শক্তিবল তার কাষ্ঠে পৃষ্ঠে জাপটে ধরে আছে। শরীর কম্পিত হচ্ছে মৃদুমন্দ। কেউ যেন ডাকছে, ভাই। মস্তিষ্ক টকবকিয়ে উঠে তার। দাঁতে দাঁত নিষ্পেষিত করে ফট করে চোখ মেলে আচমকা বলে উঠল, খাঁটি বাংলায় দু চারটি কষিয়ে গালি দিতে পারলে হৃদয়ে বড় প্রশান্তি অনুভব করিতাম। নেহাতে ভোর সকালে মুখ খারাপ করতে চাইছি না। শালার ঘরের শালার পো, কে রে? কি চাইটে কি তোর? মাহির থমথম খেয়ে গেল। তড়িৎ বন্যর গা থেকে হাত তুলে নিয়ে হতবুদ্ধির ন্যায় থ মেরে বেডের কিনারে দাঁড়িয়ে রইল। বর্ণর চোখে ঘুম জড়ানো। চোখের তারায় তখনও ভাসছে সুখের লাজুক সম্মোহনী হাসি। সে টের পায় বক্ষস্থল গেড়ে থাকা হৃদ যতটা কাঁপছে তুমুল হারে। কার নামে ছুটছে অবাত হৃদস্পন্দন? বোবা ফুলের। একপাশে ঠোঁট এলিয়ে বাঁকা হাসলেন। বর্ণকে অদ্ভুত সুন্দর দেখায়। এই হাসিতেই তো হাজারো নারীর হৃদয় ঘায়েল। বুড়ো কুঁচকে তার গতিবিধি লক্ষ্য করছে মাহির। বুঝল না ঘুমের ঘরে এমন হাসির মানে। স্বপ্নদোষ হলো নাকি? ভেবেই মুখে হাত রেখে কেসে উঠল মাহির। গলা ঝেড়ে বলো, স্যার, আন্টি এসেছে। এই একটি বাক্যর ফজিলতে বর্ণের ঘুম উড়ে গেল অবিলম্বে। তুরন্ত শোয়া থেকে উঠে বসে পুনরায় কথাটি জিজ্ঞেস করলে মাহির ফের বলল, বাহিরে আন্টি অপেক্ষা করছে। তড়িঘড়ি করে উঠতে চেয়েও পরবর্তীতে মাহিরকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকতে দেখে বর্ণ নিজেকে দমিয়ে নেয়। তর্জনীতে কপাল ঘেঁষে আর চোখে নজর হাঁটিয়ে নিল কক্ষ জুড়ে। কাল রাতেও রুমের মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল 10-এর অধিক আধখাওয়া সিগারেট, সেন্টার টেবিলের ড্রিঙ্কসের বোতল। এখন সব ক্লিন। নিশ্চয়ই মাহির করেছে। চোখ বুঝে প্রতিলম্বী শ্বাস ছাড়ে বর্ণ। ফ্ল্যাটে মুখোমুখি দুটো রুম। দু রুমের মধ্যস্থলে বসার উপযোগী মাঝারি আকারের স্থান। সেখানেও আবার সামনাসামনি দুটো সোফা এবং মাঝখানে স্বচ্ছ কাচের রাজকীয় টি টেবিল। এই নিয়ে ফ্ল্যাটে তৃতীয়বার পদস্থাপন করেছে আইজার। ভদ্রমহিলা গম্ভীর মুখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আশপাশ। গত 7 দিন ধরে বর্ণ বাড়ি ফেরেনি। আজাদ শিকদারের নিষেধাজ্ঞায় তিনিও যোগাযোগ করেনি এই কয়দিন। অবশ্য তামিজ শিকদার কল করেছিল বার কয়েক। এতদিনে মাতৃত্ব অন্তত আনচান করছিল। তার উপর মাহির আজ জানানো সেদিনের বর্ণর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। এহেন সংবাদে তিনি আর ঘরে বসে নিশ্চিন্তে থাকতে পারেননি। মাহিরের সাথে এখানে এসে গেছেন। ছেলেটাও বর্ণর পিছু চিপকে থাকতে থাকতে তার মতোই তৈরি হয়ে গেছে। ওনাকে নানা বাহানা দেখিয়ে সাথে আনতেই চাইছিল না। পরে কঠোর গলায় আদেশ জারি করায় বাধ্য হয়ে যেন সঙ্গে নিল। মুখে পানির ছিটা দিয়ে বর্ণ আয়নায় দৃষ্টি স্থাপন করে। পরপরই চোখ খিঁচে নেয় কপালে হাত ঠেকিয়ে। কি হচ্ছে তার সাথে? আয়নাতে তার নয়, বরং বোবা ফুলের হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখতে পাচ্ছিল সে। খানিক আগে যেমন স্বপ্নে দেখা দিয়েছিল তেমনি। উফ, এ কেমন পেন! হালকা সবুজ রঙা টি শার্ট গায়ে জড়িয়ে রুম থেকে বের হলো বর্ণ। ডান পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ মোড়ানো। ঈষৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আইজার নজর প্রথমে সেদিকেই চলে যায়। মায়ের দরদি মন যেন হু হু করে উঠল তৎক্ষণাৎ। কিন্তু তিনি চুপ রইলেন নজর সরিয়ে। অনুভূতি শূন্য চোখে বর্ণ সোফায় এসে বসল। দৃষ্টি নিবদ্ধ করল মেঝেতে। আইজা এক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন। কে বলবে তার এই শান্ত ছেলেটার অভ্যন্তরে হিংস্র একটি চরিত্র লুকিয়ে আছে। আর সেই হিংস্র হওয়ার পেছনে হয়তো কোনো বড় একটা কারণ চুপে আছে। তবে কি সেটা? দীর্ঘ বছর কাউকে না জানিয়ে
নিজের ভিতরে চেপে রেখে আজ হঠাৎ জিজ্ঞেস করলে নির্দ্বিধায় বলে দেবে তার ছেলে কিন্তু এমন নয়। হয়তো কখনো মুখ ফুটে বলবেই না। মাহির পেছনে 2 হাত চেপে শটান বুকে পাশে এসে দাঁড়ালো। আইজা জিজ্ঞেস করলেন, বাড়ি ফিরছ না কেন? চোখের পলক ফেলল বর্ণ, তাচ্ছিল্য হাসল একবার, অতঃপর ধীর গলায় বলল অকপটে, ভয় হচ্ছে আম্মু, যদি আবার ফিরে যায়। হতে পারে সেদিনের চেয়ে আরো বড় কিছু ঘটিয়ে ফেললাম নিজের খামখেয়ালিতেই, তখন আফসোস বেশি তোমাদেরই হবে। নিরাশ গলায় খুব স্বাভাবিকভাবেই কথা শেষ করছে সে, অথচ আইজার কানে এসে ভয়ানক সুরে লাগলো। তিনি উঠে গেলেন সোফা ছেড়ে, বর্ণর পাশে বসে মুখটা তার দিকে ঘোরালেন। চোখ মেলে বর্ণ নিষ্প্রভাব দৃষ্টিতে তাকায়। আইজা পরম মমতায় তার চুলে হাত বুলিয়ে দিলেন, বললেন মৃদু স্বরে, এমন কেন করেছ তবে, যাতে আমাদের আফসোস হয়? ঠোঁট উল্টো অদ্ভুত রহস্যময় হাসি হাসে বর্ণ। কাঁধ ঝাঁকিয়ে জবাব দিল, জানি না, ব্যাস হয়ে যায় কখনো কখনো। মনে হয় আমি আমার মাঝে নেই। আমার বর্ণ তেমন ছিল না। জল শক্ত করে বর্ণ মুখাবয়ব কঠোর করল, অন্যত্র নজর ফিরিয়ে কপালে হাত ঘষল 2 বার। তারপর অতি সন্তর্পণে আম্মুকে এক হাতে জড়িয়ে নিল। আম্মু। আইজা জবাব দিলেন না, তবে মাথায় হাত বুলিয়ে নিঃশব্দে বুঝিয়ে দেন, আমি আছি এবং শুনছি। বর্ণ চোখ বুঝল, বলল হঠাৎ করে, সরি বললে আমায় মাফ করবে? দুপুর 2টায় অভ্র রেজাল্ট পাবলিশড হয় এসএসসি পরীক্ষার। টেনশনে সকাল থেকে কিছু মুখে তুলেনি সে। তুফা বারবার বলছে, ভাত পানি ছেড়ে দিয়ে এমন টেনশন মেয়েদের জন্য সাজে। তুই তো ছেলে হোস, বি স্ট্রং। কে শুনে কার কথা? তার সম্মানের বড্ড ভয় হচ্ছে আজ। ভাইয়া ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, সুখ আপিও তেমনই, তুফা আপিও তাদের কাছাকাছি যায়। কিন্তু সে, যদিও ফুল অ্যান্সার করে জমা দিয়েছিল খাতা, কিন্তু হল থেকে বেরিয়ে কি লিখেছে সব মন মস্তিষ্কের বাহিরে। গার্ডেনে এদিক ওদিক পায়চারি করছিল সে। কাছে বিরক্তিতে কপাল কুঁচকে চেয়ারে বসে আছে তুফা। ক্ষণে ক্ষণে মাথা তুলে এক ঝলক অভ্রকে পরখ করছে, পরপরই মাথা ঝাঁকিয়ে ফোনে নজর ডুবিয়ে রাখছে। সুখ এলো হঠাৎ, অভ্রকে একটা চায়ের কাপ বাড়িয়ে দিল, ইশারায় বলল, আদা চা।